জাতীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব, বর্তমানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, আমাদের অনলবর্ষী বক্তা, এবং একটু আগে সাখাওয়াত ভাই বলছিলেন যে তার বক্তব্যে মধু ঝরে এবং গানের অনুষ্ঠানকেও হার মানায়, এরকম একজন বক্তা হচ্ছেন আমাদের আলাল ভাই। তিনি যখন টেলিভিশন টকশোতেও যেভাবে যৌক্তিক তর্ক উপস্থাপন করেন, সেটাও লোকজন তন্ময় হয়ে দেখেন, এবং আমাদের দেশের মানসিক গঠনে তার অনেক ভূমিকা। আমাদের আলাল ভাই আমাদের মাঝে আছেন, উপস্থিত আছেন এই অনুষ্ঠানের সঞ্চালক সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, আছেন জহির কলিম ভাই, আমাদের এ মাঝে উপস্থিত আছেন নাদিম ভাই এবং সোলাইমান ভাই, শাহীন সোলাইমান মোল্লা, তিনি একজন সমাজসেবক আছেন, সাখাওয়াত হোসেন, তিনি ইন্টারস্টেট বিএনপির আমেরিকা বিএনপির সভাপতি এবং খুব সাহসী নেতা, বীরেশ্বরাইতে বাড়ি, তিনি নির্বাচনও করার ইচ্ছা রাখেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ ইব্রাহিম আক্তার ভাই, আছেন আমাদের মাজহার ভাই। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বেশি কথা বলবো না, আসলে দাদার সাথে গত পরশু সন্ধ্যায় কথা হয়েছিল এবং উনি একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন। আমার কাছে মনে হলো যে বক্তব্যটা যে সুগঠিত এবং চমৎকার এবং একেবারে বার্নিং বক্তব্য, আমার মনে হয় সেই বক্তব্যটা অনেক ক্যামেরার সামনে বললে ভালো হইতো। সেখানে যথেষ্ট ক্যামেরা ছিল না, কিন্তু প্রোগ্রামটা একটা ভালো প্রোগ্রাম ছিল। আমি ওই প্রোগ্রামের একজন সদস্য হিসাবে ওখানে উপস্থিত ছিলাম। আমি দাদাকে বললাম যে দাদা, আমরা খুব দ্রুত একটা প্রোগ্রামের আয়োজন করবো এবং আপনি সেখানে বক্তব্য রাখবেন, যে বক্তব্যগুলো এখানে রেখেছেন সেগুলো সেখানে রাখবেন, এবং আমরা একটা দ্রুত একটা ভালো হল পেয়ে গেছি, আপনারা জানেন। কিন্তু আজকের যে হলের প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে শিক্ষকদের অবস্থানের কারণে আমাদের লোকজন ঢুকতে পারতেছে না। ইভেন আলাল ভাইকেও আমরা গেট দিয়ে ঢুকিয়ে আমাদের ভিতর থেকে লোক গিয়ে তারপর আনতে হয়েছে। আমাদের কখনোই দর্শক এবং ক্যামেরা বা সাংবাদিক ভাইদের অভাব হয় না, আমরা সবসময় পরিপূর্ণভাবে এইগুলো আমরা প্রাপ্ত হই। কিন্তু আমাদের একদম নিজস্ব লোকজন, যাদের কার্ডে নাম আছে, এরকম লোকজনও ঢুকতে পারে নাই। তবু আপনারা কষ্ট করে এসেছেন, আমাদের দাদার বক্তব্য শুনবেন। আমাদের বিএনপির অভিভাবক সংগ্রাম আন্দোলন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে যার ভূমিকা ছিল, একটা বক্তব্য সকলের কাছে সুপ্রিয়। উনি বলছিলেন যে স্বৈরাচারী হাসিনার পতন না হওয়া পর্যন্ত যেন আমাকে ভগবান চিতায় না উঠান, আমি মরতে চাই না, মরার আগে আমি যেন হাসিনার পতনটা দেখে যাই। আমার মনে হয় এই প্রার্থনাটা আমাদের ঈশ্বর বা আমাদের আল্লাহ কবুল করেছেন, কারণ এই অন্তর থেকে যখন কথা বলে মানুষ, অন্তর থেকে সেটা দোয়া হোক বদদোয়া হোক, মানুষ তো যিনি দিবেন, যিনি বলবেন, সেটা আল্লাহ অবশ্যই কবুল করেন। আপনারা সবাই এসেছেন, দাদা এসেছেন, দাদার অন্য একটা প্রোগ্রাম আছে। আমরা কেবল চাচ্ছিলাম যে একেবারে বার্নিং ইস্যুটা, যেমন গতকালকে জামাত নেতা বলছিলেন যে সংস্কার না হওয়া পর্যন্ত বা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। আমার কাছে এই কথাটা একেবারে একটা বাজে কথা মনে হয়েছে, একটা অরাজনৈতিক কথা মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে জামাত হচ্ছে একটা পেশাজীবীদের রাজনৈতিক দল। প্রত্যেকটা লোক বেতন পায়, চাকরি করে, এবং চাকরির তাদের মানসিকতা হচ্ছে যে পার্টি যে নির্দেশ দিবে তার বাইরে যাওয়া যাবে না, সেটা ঠিক আছে। কিন্তু মজার ব্যাপার হলো, দেশে এখন একটা নির্বাচন দরকার, নির্বাচিত প্রতিনিধি দরকার, দেশ রাষ্ট্র পরিচালনার জন্য, মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এই জিনিসটা দরকার। কিন্তু জামাত কেন এই জিনিসটাকে উপেক্ষা করে তারা বিচারকে আনতেছে? বিচারকে একটা সহজ প্রক্রিয়া, বিচার একটা দীর্ঘ প্রক্রিয়া। সেই বিচার সম্পন্ন করে অপরাধীদের আপনি শাস্তি দিয়ে তারপর নির্বাচন করবেন, সেটা তো 9 মণ ঘিও জুটবে না, আর হয়তো রাধাও নাচবে না। এরকম যদি হয়, সেটা দেশের জন্য একটা ভালো লক্ষণ নয়। অনেক অশনি সংকেত আছে, যেটা আমাদের অভিভাবক দুজন আজকে এখানে আছেন, তারা সেই অশনি সংকেতের ব্যাপারটা বলবেন। আমাদের কানেও সেই অশনি সংকেতগুলো বাজতেছে, যেহেতু আমরা রাজনীতি সচেতন মানুষ, সবসময় ময়দানে মাঠে থাকি। আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের ধন্যবাদ। আমাদের 2 দিকপাল বিএনপির 2 কাণ্ডারি বক্তব্য